আজ আমরা দাবা নিয়ে একটু গভীরে যাব। মানে এই যে কৌশলগত বোর্ড গেম যা হাজার বছরেরও বেশি সময় ধরে চলছে, আমাদের হাতে একটা বেশ ভালো সূত্র আছে, দাবারু ও দাবার বিবর্তন। তো এর উপর ভিত্তি করেই আমরা আজ খেলার মূল বিষয়, এর ইতিহাস আর আধুনিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করব। এটিকে তো বিশ্বের অন্যতম সেরা বুদ্ধির খেলা হিসেবে ধরা হয়, তাই না? এর মূল লক্ষ্য কিন্তু বেশ সহজ, প্রতিপক্ষের রাজাকে চেকমেট বা কিস্তিমত করা। যদিও কাজটা মোটেও সহজ না। একদমই সহজ না। লক্ষ্যটা শুনতে সোজা হলেও অর্জন করাটা বেশ কঠিন আর কৌশল সাপেক্ষ। খেলাটা হয় জানেন তো, একটা 8x8 বোর্ডে, মানে 64টা ঘর, আর প্রত্যেক খেলোয়াড়ের কাছে থাকে 16টা করে গুটি। একটা রাজা, একটা রানী, দুটো করে নৌকা, গজ, ঘোড়া আর 8টা বোড়ে। হ্যাঁ, আর প্রত্যেকটা গুটির চাল আলাদা, ক্ষমতা আলাদা। এটাই তো অসীম সম্ভাবনার সৃষ্টি করে। আচ্ছা, এই খেলার শুরুটা কোথায়? আমাদের সূত্র বলছে ভারতে। এটা কি ঠিক? হ্যাঁ, একদম। প্রায় 6ষ্ঠ শতকে, এই ধরুন গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকে, ভারতে চতুরঙ্গ নামে এর একটা আদিরূপ পাওয়া যায়। তবে হ্যাঁ, আজকের দাবার সাথে তার বেশ কিছু পার্থক্য ছিল। যেমন ধরুন, আজকের যে রানী, সে তো প্রচণ্ড শক্তিশালী, তখন কিন্তু এর ক্ষমতা অনেক কম ছিল। ও আচ্ছা, তো চতুরঙ্গ থেকে আজকের দাবা এলো কি করে? দেখুন, ভারত থেকে এটা গেল পারস্যে, সেখানের নাম হলো শতরঞ্জ। তারপর আরব বিশ্বের মাধ্যমে এটা ইউরোপে পৌঁছল, মানে ধরুন নবম-দশম শতাব্দীর দিকে স্পেন আর ইটালিতে। আর ইউরোপেই কিন্তু এর আসল পরিবর্তনগুলো শুরু হলো। ইউরোপে কি ধরনের পরিবর্তন, মানে যা আজকের দাবাকে তৈরি করলো? সবচেয়ে বড় বদলটা এলো প্রায় 1500 শতকের দিকে। এটা খুব গুরুত্বপূর্ণ। রানী আর গজের ক্ষমতা সাংঘাতিকভাবে বাড়িয়ে দেওয়া হলো। ভাবুন, আগে রানী কোনাকুনি মাত্র এক ঘর যেতে পারত। মাত্র এক ঘর? বলেন কি? হ্যাঁ, আর 15 শতকের পর সে হয়ে গেল বোর্ডের সবচেয়ে শক্তিশালী গুটি। গজও অনেক শক্তিশালী হলো। এই দুটো পরিবর্তনই খেলার গতি প্রকৃতি পুরো পাল্টে দিল। ধীর গতির খেলাটা হয়ে গেল অনেক বেশি আক্রমণাত্মক, অনেক দ্রুত। দারুণ তো। আর কি কিছু নিয়ম যোগ হয়েছিল? হ্যাঁ, ওই সময়ই আরও কিছু জরুরি নিয়ম এলো, যেমন ধরুন অ্যান্ড বোর্ডের একটা বিশেষ চাল। তারপর বোর্ডের পদোন্নতি, মানে বোর্ডে একদম শেষ সারিতে পৌঁছলে অন্য শক্তিশালী গুটি হয়ে যায়। আর ক্যাসলিং, রাজার সুরক্ষার জন্য একটা বিশেষ চাল। এই সব মিলিয়েই আধুনিক দাবার ভিত্তি তৈরি হলো। তার মানে বলতে গেলে 19 শতকের মধ্যে আজকের দাবার নিয়মকানুন প্রায় পুরোটাই দাঁড়িয়ে গেল। কিন্তু এই নিয়মগুলোকে তো বিশ্বজুড়ে একরকম করতে হতো, তাই না? নাহলে আন্তর্জাতিক খেলা হবে কি করে? ঠিক তাই। সেই দরকার থেকেই 1924 সালে তৈরি হলো ফিডে, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এশেক্স, মানে বিশ্ব দাবা সংস্থা। ফিডে শুধু আন্তর্জাতিক নিয়মগুলোকেই পাকা করেনি, তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা শুরু করলো। আর খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ খেতাব, মানে গ্র্যান্ড মাস্টার, এটাও ফিডেই চালু করে। বলতে গেলে দাবাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিল ফিডে। একটা গ্লোবাল স্ট্রাকচার এলো। আর এখনকার অবস্থাটা কি? মানে 21 শতাব্দীতে এসে প্রযুক্তি তো নিশ্চয়ই বিরাট ভূমিকা রাখছে। ও, বিশাল ভূমিকা। এখন তো দাবার জগৎটাই অন্যরকম। দেখুন, chess.com, lichess.org, এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য দাবা এখন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। যে কেউ যে কোনো সময় বিশ্বের অন্য প্রান্তের কারোর সাথে খেলতে পারে। হ্যাঁ, এটা তো ঠিক। আর ওই যে শক্তিশালী কম্পিউটার ইঞ্জিনগুলো, স্টকফিশ, আলফাজেরো, ওগুলো তো খেলার মানকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। এখন টপ লেভেলের খেলোয়াড়রা শুধু খেলার বিশ্লেষণ বা ট্রেনিংয়ের জন্য এগুলো ব্যবহার করেন তাই নয়, এগুলো খেলার নতুন নতুন থিওরিও বের করছে। টপ প্লেয়ারদের প্রস্তুতির একটা অবিচ্ছেদ্য অংশ এখন এই ইঞ্জিনগুলো। সঙ্গে বিশাল গেমের ডেটাবেস অ্যানালিসিস, ক্লাউড কম্পিউটিং, মানে প্রস্তুতিটাই অন্যরকম। তার মানে সেরা দাবারু হতে গেলে এখন শুধু বোর্ডের উপর ভালো চাল দিলে হবে না, প্রযুক্তির ব্যবহারেও দক্ষ হতে হবে। আর আমরা তো দেখছিও, ভারত, চীন, উজবেকিস্তানের মতো দেশগুলো থেকে দারুণ সব ইয়াং ট্যালেন্ট উঠে আসছে। প্রযুক্তির সহজলভ্যতা কি এর একটা কারণ? নিঃসন্দেহে ভালো ট্রেনিং রিসোর্স এখন অনেক সহজলভ্য, আর অনলাইনে খেলার সুযোগ তো আছেই। শুধু তাই নয়, দাবা এখন কিন্তু ই স্পোর্টসেরও একটা বড় অংশ হয়ে উঠেছে। $1 মিলিয়ন অনলাইন টুর্নামেন্ট হচ্ছে, লাইভ স্ট্রিমিংয়ে লক্ষ লক্ষ দর্শক খেলা দেখছে। হ্যাঁ, এটা এক বিরাট পরিবর্তন। দাবা এখন শুধু বুদ্ধির খেলা নয়, একটা জ্রিলিস্য খেলায় পরিণত হয়েছে। আর এই 2025 সালেও তো অনেক টপ গ্র্যান্ডমাস্টার আছেন যারা এই আধুনিক পদ্ধতি ব্যবহার করে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদম। তাহলে সব মিলিয়ে দেখলে দাবা সেই প্রাচীন চতুরঙ্গ থেকে শুরু করে আজ একটা বিশ্বজনীন প্রযুক্তি নির্ভর খেলায় পরিণত হয়েছে, যেখানে প্রাচীন কৌশল আর অত্যাধুনিক প্রযুক্তির একটা দারুণ মিশ্রণ ঘটেছে। ঠিক। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসে, বুঝলেন, যেহেতু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইঞ্জিনগুলো গণনার ক্ষমতায় মানুষকে ছাড়িয়ে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে বলা যায়, তখন দাবার জগতে মানুষের যে সৃজনশীলতা, যে ইনটিউইশন বা সজ্ঞা, তার ভবিষ্যৎ কি?
খেলাটা কি আরও বেশি করে যন্ত্রনির্ভর হয়ে পড়বে? মানে পুরোটাই কি প্রস্তুতি আর গণনার খেলা হয়ে যাবে, নাকি মানুষের ওই অপ্রত্যাশিত চাল, ওই কৌশলগত গভীরতার গুরুত্ব থেকেই যাবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।